আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। ব্যাখ্যা চাইতে আইন মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। ট্রাকে ট্রাকে কোরবানির পশু আসছে রাজধানীর হাটে। জমে ওঠেনি বেচাকেনা। শিডিউল বিপর্যয় দিয়ে ঈদের ট্রেন যাত্রা শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে মামলার অভিযোগ গঠন করে। আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। তবে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। হুমায়ুন চিশতির রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের আদেশের নির্ধারিত দিন বুধবার সকালে আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 2রা মে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আদালতের নির্দেশে দুদকের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনান। আদালত আসামিদের দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে কাঠগড়ায় থাকা ডক্টর ইউনূস ও অপর 13 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা সাক্ষ্য প্রমাণের বিষয়। সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আসামিরা নির্দোষ দাবি করেছেন এবং তারা বিচার চেয়েছেন। সুতরাং সেই আলোকে 15 সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়েছে। আদালতের কার্যক্রমের শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহারখাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে এদিনও অন্যান্য আসামিদের সাথে নিয়ে ডক্টর ইউনূস দাঁড়ান সেখানে। পরে সাংবাদিকদের কাছে এ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি অভিযোগ করে বলেন, মামলাটি সাধারণ হলেও সরকারের চাপে এ নিয়ে তড়িঘড়ি করছে আদালত। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব এবং কোর্ট 11 তারিখে মাত্র খোলার পরে ডেট ফিক্সড করছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তাদের বিস্তারিত জানানো হয়েছে। ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বলে মনে করে এবং ঠিক সেইভাবেই তার মামলা হচ্ছে। যদি দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। ধন্যবাদ।
দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গাবতলীর ডিএনসিসি কাঁচা বাজারে বর্জ্য অপসারণের জন্য 40টি ট্রাক উদ্বোধন করে তিনি একথা বলেন। এদিকে জাতীয় ঈদগার প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস 24 ঘন্টার মধ্যে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কোরবানির সকল বর্জ্য অপসারণের আশ্বাস দেন। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কুরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বহরে যুক্ত হলো 40টি ট্রাক, যার মধ্যে রয়েছে 32টি ডাম্প ট্রাক ও 8টি কম্প্যাক্ট ট্রাক। নতুন এসব গাড়ি যুক্ত হওয়ায় প্রতিদিন 350 টন বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসির। আমি ঘোষণা দিতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন 40টা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে, অনেক সুবিধা হবে আমাদের। 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি ঘুরে দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। পরে তিনি জানান, এবারও ঈদের প্রধান জামাতে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি, তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন। ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। ভারী বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না বলেও জানান ডিএসসিসির মেয়র। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অন্যতম কোরবানি পশুর হাট গাবতলীতে ট্রাকে ট্রাকে গরু আসা শুরু করেছে। তবে ক্রেতাদের ভিড় জমেনি এখনো। রয়ে শোয়ে পছন্দের গরু দেখছেন কেউ কেউ, ঘুরে ফিরে দাম দর করছেন, বেচাকেনা তেমন হচ্ছে না। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। উট এবারও মূল আকর্ষণ গাবতলী হাটে। পাকিস্তান থেকে আনা মাঝবয়সী এই 2 উটের একটির দামই চাওয়া হচ্ছে 28 লাখ টাকা। এর কমে বেচবেন না বিক্রেতা। আছে দুম্বা, তার দামও কম নয়। মহিষের কদরও আছে এবার গাবতলীর কোরবানি পশুর হাটে, তবে দাম শুনে অবাক হচ্ছেন ক্রেতারা। উট আপনার হরদমায় দেখতে দেখেন, উটের সামনে কি ভিড়, কি জমাট লাগাছে, দুম্বার সামনে কি ভিড়। সবচেয়ে বড় মহিষ, খুব ভালো লাগে, হাতে দেখতেছে কোন জায়গার মহিষ জিগাইতেছে। এরপর আসে বাহারি নামের বিশাল আকৃতির ষাঁড়, তাও আছে অনেক। কারো নাম শান্ত, কারো হীরা, কারো আবার বীর বাহাদুর। নানা নামের বাহারে এসব গরুর দামও বাড়ে বলছেন ক্রেতারা। রাজাবাবু নামে একটা গরু বিক্রি করেছি, যেটা গাবতলী হাটে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল 11,50,000 টাকা। তো এইটা সাথে আসলে এই নামগুলো কখন কোত্থেকে কিভাবে আসে এটার উত্তর আমাদের ঠিক জানা নেই। গরু আরো বহুত কিছু দেখছি, কিন্তু পছন্দ হয় না। এটার দাম একদম পছন্দ হয়েছে, গরুটা কিনে মনে হয় আমি দিচ্ছি। গাবতলী হাটে এবার তৎপরতা বেশি ইউটিউবার ও ব্লগারদের। তাদের চেঁচামেচি হুর হাঙ্গামায় বিরক্ত হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। এর জন্য আমি কিন্তু একাই কিন্তু আমি আসছি কি জন্য। গরুর স্বাস্থ্য পরীক্ষায় গাবতলী হাটে প্রাথমিক সেবা কেন্দ্র খোলা হয়েছে। তদারকিতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম। নিরাপত্তার জন্য পাশাপাশি আমাদের পুলিশের নিরাপত্তা থাকবে এবং র্যাবের সাথে আমাদের যত এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা বিভাগ আছে, সবাই একসাথে আমরা কাজ করে যতটুকু করা যায় সেফটি ইনশিওর করার জন্য আমরা করবো ইনশাআল্লাহ। শুক্রবার থেকে হাটে কোরবানির পশু বেচেকেনা পুরো দমে জমে উঠবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে বুধবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। তবে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপের পরও শিডিউল বিপর্যয় দিয়েই শুরু হলো ঈদযাত্রা। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে চলছে 10 জোড়া স্পেশাল ট্রেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপের পরও প্রথম দিন বিলম্ব দিয়েই শুরু হয় ট্রেনের ঈদযাত্রা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর 6টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টারও বেশি দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। এরপর পর্যটক এক্সপ্রেস ভোর 6:15টার পরিবর্তে 6:50 এবং সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল 6:30টার স্থলে সকাল 8:30টায় ঢাকা ছাড়ে। একটা ট্রেন 3 ঘন্টা লেটে ঢাকা ঢুকছে, কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে চালিয়ে দিয়েছি। এটাই আপনার বলা একার সুন্দর।
তো যাই হোক, সব মিলিয়ে আমরা চাই যেন সবাই প্রত্যাশা থাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। তো 14টি ট্রেন থেকে 2টি ট্রেন আপনার ডিলেতে গেছে, আশা করি কালকে এগুলো সব ঠিক হয়ে যাবে। এই শিডিউল বিলম্বের প্রভাব পড়ে পরবর্তী বেশিরভাগ ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভ্যাপসা গরম প্ল্যাটফর্ম ভর্তি মানুষের অস্বস্তি বাড়িয়েছে দ্বিগুণ। ট্রেন যাত্রায় বিলম্ব এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের সমস্ত কর্মযোগ্যটাই কিন্তু সম্মানিত জনসাধারণকে ঘিরে, এবং ওনাদেরকে কিভাবে নিরাপদে বাড়ি পৌঁছানো যায় সেটাই আমাদের মূল ভাবনা। আর এটা কিন্তু খুব বাস্তবতা, যে ধরেন একটা ট্রেন 2 ঘন্টা ডিলে চালালাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো লাভ নেই। প্রতিদিন প্রায় 1.5 লাখ মানুষ রেলের মাধ্যমে ঢাকা ছাড়বে, তাই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টার কথা জানায় রেল কর্তৃপক্ষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার 15 সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন রাতুল আহমেদ বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা আছে। রায় ঘোষণার আগে অভিযোগপত্রভুক্ত 52 জন আসামির মধ্যে 3 জন আসামির অন্য মামলায় ফাঁসি কার্যকর হয় বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার পতন আন্দোলন খুব দ্রুত আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে এর কৌশল নির্ধারণে আলোচনা চলছে বলেও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দেশ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলদারি সরকার। এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। আবার আহ্বান জানাই, যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন, আমরা সবাই একসাথে এই লড়াইটা করি। এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি, আমাদের সংবিধানকে রক্ষা করি, আমাদের মানুষকে রক্ষা করি। ঢাকা শহরে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। সুনির্দিষ্ট তথ্য ও আন্তর্জাতিক গবেষণার ফলাফলের ভিত্তিতেই এ কথা বলছেন বলেও জানান তিনি। বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় 8 মাত্রার ভূমিকম্প হলে 20% বিল্ডিং ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বজ্রপাত মোকাবেলায় 1300 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী মাসেই বজ্রপাত মোকাবেলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে সচিব সহ ফ্রান্সে যাচ্ছেন বলেও জানান মুহিবুর রহমান। সমস্ত অবকাঠামো দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে তুলতে হবে। এমনকি আমরা যদি ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ, ভবিষ্যৎ জেনারেশনের জন্য, প্রজন্মের জন্য আমরা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে সমস্ত জাতিকে আমাদেরকে এই দুর্যোগের ব্যাপারে সচেতন করে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক সংবাদ। বেবি ট্যাল্ক পাউডার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যেসব মার্কিন নাগরিক মামলা করেছেন তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে আরও $70 কোটি দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 2018 সালে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান অ্যাসবেস্টন এর উপস্থিতির অভিযোগ ওঠে। পরীক্ষার পর এ অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরপর দেশটির 42টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটনের বিভিন্ন আদালতে শত শত নারী জনসন অ্যান্ড জনসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। মামলাকারীদের অনেকেই অভিযোগ করেন এই বেবি পাউডার ব্যবহারের পর ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তারা।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে কয়েকজন মামলাকারী ডিম্বাশয়ের ক্যান্সারে মারা যান। এবার দ্বিতীয় দফা ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানিটি। এর আগে গত বছর এপ্রিলে মামলাকারীদের $890 কোটি ক্ষতিপূরণ দিয়েছিল জনসন। 2022 সাল থেকে এই পাউডার উৎপাদন বন্ধ করেছে জনসন অ্যান্ড জনসন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলার আশা বাঁচিয়ে রাখতে চায় নেদারল্যান্ডসের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। তাছাড়া নেপাল শ্রীলঙ্কা ম্যাচ পণ্ড হয় সুপার 8-এ খেলার সমীকরণটা আরও সহজ হয়ে গেছে টাইগারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের অ্যারন্স ভ্যালি গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ পর্বে মাঠে নামার আগেই সুসংবাদ পেল বাংলাদেশ। ফ্লোরিডার লর্ডার হিলে নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করায় নেপালের সমর্থকরা খুশি হলেও রাজ্যের অন্ধকার শ্রীলঙ্কানদের চোখে মুখে, কারণ নিশ্চিত পয়েন্ট হারিয়ে বিদায় ঘণ্টা বাজছে এখন তাদের। শ্রীলঙ্কার সর্বনাশ হলেও পৌষ মাসের আনন্দ এখন বাংলাদেশ শিবিরে, কারণ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে হারালেই সাকিব নাজমুলরা পেয়ে যাবেন সুপার 8-এর টিকিট। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের জয়ের কথাই বলছে। এদিকে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ পণ্ড না হলে সুপার 8-এ খেলার কোনো সম্ভাবনা নেই শ্রীলঙ্কার। বাংলাদেশের টপ অর্ডারের পাশাপাশি সাকিব আল হাসানের অফ ফর্ম, র্যাঙ্কিংয়ের অবনমন, জয়ের জন্য ডাচদের অদম্য ইচ্ছের কাছে ফলাফল উল্টে গেলেও টাইগারদের আশার সলতেটা জ্বলতেই থাকবে। সুপার 8-এ খেলতে হলে তখন অবশ্য বহু যদি কিন্তুর উত্তর মেলাতে হবে সাকিব শান্তদের। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। রূপালী ব্যাংককে হারিয়ে নারী ডিপিএল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপিতে রূপালী ব্যাংককে 46 রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। এতে টানা 9 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনের দল, আর 16 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় ঢাকা আবাহনী। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় হয়েছে নিগার সুলতানা জ্যোতির রূপালী ব্যাংক। শিরোপা নির্ধারিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে আয়েশা রহমান ও সোবহানা মোস্তাফির 50-তে 7 উইকেটে 249 রান তোলে মোহামেডান। আয়েশা 72 রান করেন। জবাবে 203 রানে অল আউট হয় রূপালী ব্যাংক। মোহামেডানের দিশা দীপক 5 উইকেট তুলে নিয়ে রূপালী ব্যাংককে ধস নামান। অন্য ম্যাচে গুলশান ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে ঢাকা আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিচার শুরু। ব্যাখ্যা চাইতে আইন মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। ট্রাকে ট্রাকে কোরবানির পশু আসছে রাজধানীর হাটে। জমে ওঠেনি বেচাকেনা, শিডিউল বিপর্যয় দিয়ে ঈদের ট্রেন যাত্রা শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।